আজকে আমরা কোনো একটি ঘটনা নয়, তিনটি ঘটনা নিয়ে আলোচনা করব কথার কুস্তিতে। প্রথম ঘটনা আপনাদেরকে জানাবো কি ভয়ঙ্কর। দেখুন, আজ সকালে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, সেই চত্বরে 120 রাউন্ড কার্তুজ নিয়ে এক যুবক গ্রেফতার। কিসে তা না, সরকারি বাসে চেপে এই এত পরিমাণ কার্তুজ নিয়ে তিনি রওনা হয়েছিলেন। ভাবুন একবার কতটা মারাত্মক। সরকারি বাসে চেপে তিনি যাচ্ছিলেন, কোনো প্রাইভেট কার নয় কিন্তু। নাম্বার দুইয়ে যে ঘটনাটা, সেটা হচ্ছে সম্প্রতি কালীঘাটে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে বাংলাদেশি এক ধৃত যে আজাদ, তাকেই জেরা করে পুলিশের হাতে নতুন তথ্য। কি তথ্য? ভীষণ মারাত্মক। 15,000 টাকার প্যাকেজে নাকি তাকে ভারতীয়, সেই বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে দিল। কত না, 15,000 টাকা দিলে। কি ভয়ঙ্কর, তাই না? ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ড্রাইভিং লাইসেন্স, সমস্তটাই রয়েছে তার হাতে। শুধু এখানেই থেমে নেই, যে ভারতের যে আয়ুষ্মান ভারত যে প্রকল্পটি রয়েছে, তার যে কার্ড, তাও কিন্তু এই বাংলাদেশি ধৃত আজাদের কাছে রয়েছে। ভাবুন একবার। নাম্বার 3 যে ঘটনাটি বলবো তা হলো, হঠাৎ দুপুর গড়িয়ে যখন প্রায় বিকেলের দিকে যাচ্ছে, ঠিক তার আগে হঠাৎই স্বাস্থ্য ভবনের ডেপুটি ডিরেক্টরের ইমেলে একটি সাংঘাতিক মেল ঢুকলো। কি? আইইডি বিস্ফোরণ করিয়ে নাকি স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে। কতটা ভয়ঙ্কর! সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশের বম্ব স্কোয়াড এবং পুলিশ গিয়ে সেখানে তল্লাশি অভিযান শুরু করে। যদিও পুলিশের প্রাথমিক অনুমানে ধরা পড়ল যে এটা হয়তো কোনো ভুয়ো ইমেল, পুলিশকে হ্যারাস করার জন্যই এই ঘটনা। কিন্তু সম্প্রতি পাকিস্তানের এই যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ, তার মাঝে এই ভুয়ো ইমেল, এটা কি সত্যি ভুয়ো? ভাবাচ্ছে কিন্তু তদন্তকারীদেরও। আজকে কথার কুস্তিতে আমার বিষয়, বাংলার অপরাধীদের কি হটস্পট বাংলা? সঙ্গে নিবেদিতা। শুরু করছি কথার কুস্তি এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক। দাদা, স্কাই নিউজ বাংলার কথার কুস্তিতে আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে বললাম যে বাংলার কি মানে অপরাধীদের হটস্পট কি বাংলা? বাংলার বা পশ্চিমবঙ্গের অবস্থান এমন একটা জায়গায় যেখানে দুটো আন্তর্জাতিক বর্ডার আছে, সীমানা, নেপাল, বাংলাদেশ, এবং এমন একটা জায়গায় তার অবস্থান, সেখানে আপনি দেখবেন যে পার্শ্ববর্তী রাজ্য বা পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানের অনেক গোলমালের ফলে বাংলার ওপর তার একটা প্রভাব পড়ে। বাংলা তথা ভারতবর্ষকে যে বাইরের শক্তিগুলো বা বাংলাকেও যারা মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বা গোলমাল বা একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চায়, তারা তো একটা মানে ভূমিকা নিচ্ছে। এবং এইগুলো যে আজকে আপনি যে প্রথম যে ঘটনাটির কথা বললেন যে কার্তুজ পাওয়া গেছে, সেটা রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স তারাই কিন্তু ধরতে পেরেছে তাদেরকে। এখন দেখুন, বাংলায় স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ সচেতন আছে। এত একটা ঘনবসতিপূর্ণ 10 কোটির বেশি মানুষ বসবাস করে, বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মানুষ ঢুকে পড়ে। আপনারা দেখেছেন যে বিএসএফ 50 কিলোমিটার তাদের অধিকারের মধ্যে থাকলেও কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে বহু মানুষ ঢুকে পড়েন, এবং এটা দেখার দায়িত্ব বিএসএফের। মানে সেটাতে আপনি দ্বিতীয় ঘটনা যেটা বললেন যে কালীঘাটের কাছে একজন গাড়ি ধাক্কা মেরেছেন পুলিশের সঙ্গে, পুলিশ দেখতে যায় যে কে তার পরিচয়, দেখা গেছে তিনি বাংলাদেশি এবং এই 15,000 টাকা দিয়ে কোনো লাইসেন্স দেখে পুলিশের সন্দেহ হয়েছে। এবারে আপনি আমাকে বলুন, আপনার স্মরণে থাকতে পারে যে যখন আধার কার্ড হয়েছিল, সেটা বায়োমেট্রিক হয়েছিল, আপনিও করেছিলেন, আমরা সকলেই করেছিলাম। তো বায়োমেট্রিক একটা আধার কার্ড এবং ইউনিক নাম্বার, সেই আধার কার্ড নকল হয়ে যাচ্ছে, এবং সেটার ওপরে ভিত্তি করে প্যান কার্ড তৈরি হচ্ছে, সেটার ওপরে ভিত্তি করে পাসপোর্ট তৈরি হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স তৈরি হচ্ছে। এবারে আমাদের তাহলে বলুন, কেন্দ্রীয় ড্রাইভিং লাইসেন্সটা রাজ্য সরকারের অন্তর্গত, কিন্তু আপনি আধার বা তাদের যে ডেটাবেস, প্যান কার্ডের ডেটাবেস এবং পাসপোর্টের ডেটাবেস, এগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।
তাহলে আমাদের এই যে নকল বা জাল কোনো জিনিস বানিয়ে তার মাধ্যমে পরিচয়পত্র বানানো, এখন তো কেউ হাতে করে লিখে দিয়ে বানায়নি, তাহলে এটা যে বানাচ্ছে এবং একটার সঙ্গে আরেকটার সম্পর্ক প্যান এবং আধারের মধ্যে সংযুক্তিকরণ হয়েছিল, আপনার স্মরণে থাকতে পারে। তাহলে এগুলো করেও কিন্তু একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে আমাদের দেশের যে গোয়েন্দা বা নিরাপত্তা যারা দেখেন, তারা একজন মানুষের এরকম ঢুকে পড়া, এবং বহু মানুষকে এখন পুশব্যাক করা হচ্ছে যারা বাংলাদেশি হিসাবে এখানে ভারতবর্ষে এসেছিলেন। মানে এই আজাদ নামের যে যুবক, তিনি 2023 সালে বসিরহাট সীমান্ত দিয়ে ঢুকেছিলেন। তো কিভাবে, মানে এতদিন থাকলেন তিনি এখানে, মানে সবকিছু আইডেন্টিটি প্রুফ তৈরি করলেন, কিন্তু পুলিশের নজর এড়িয়ে কিভাবে? মানে বিরোধীদের মুখে আমরা আকছার শুনছি যে বাংলার পুলিশ কোনো কাজ করছে না, বাংলার পুলিশ, ইভেন আজও শুভেন্দু অধিকারী বহু তোপ দেখেছেন পুলিশের সম্বন্ধে, মানে সবসময় অভিযোগ শোনা যায়। মানে এটা কতটা, মানে পুলিশের নজর এড়িয়ে কিভাবে এগুলো হচ্ছে? আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য থেকে লক্ষাধিক মানুষ থাকেন, আসেন, কাজ করেন। পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে যারা ঢুকে পড়ছে, অন্তত এটুকু তো আমরা এক্সপেক্ট করতে পারি যে বর্ডারে যারা সুরক্ষার দায়িত্বে আছেন, আগে 5 কিলোমিটার 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার অবধি তাদের আয়ত্তে, তো তাহলে বর্ডারটা পেরোচ্ছে কি করে? বর্ডারের নিরাপত্তার দায়িত্বে কে আছেন? অন্য রাজ্য দিয়ে ঢুকে পড়ছে, বা মানে বহির্শত্রু বা অন্য দেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়ার সম্পূর্ণ দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফ। এবং বিএসএফ এর পরেও যদি মনে করুন কি ঢুকে পড়ে, তাহলে আমাদের যে একটা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স কিন্তু আপনার থাকে যে কে কোথায় ঢুকে পড়ছে তার একটা নিয়ন্ত্রণ থাকে, তার একটা নজরদারি থাকে। পুলিশের কাজ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, প্রশাসনিক একটা বিষয়, সেখানে পুলিশ নিশ্চিতভাবে, এদের ভাষা বাংলা, তো আপনারই আইডেন্টিফাই করার ক্ষেত্রে 10 কোটি মানুষের রেগুলার আইডেন্টিফিকেশনের পদ্ধতিটা থেকে প্রিভেন্টিভ মেজার্স যারা ঢুকছে যেখান থেকে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনি ঠিকই বলেছেন যে 23 সাল থেকে তৈরি করছে, কাদের কাছে তৈরি করছে দালালদের কাছ থেকে। এবারে একে ধরলে জানা যাবে যে কত বাংলাদেশি এখানে এসেছেন, তারা কিভাবে। সম্প্রতি বিরাটি থেকেও যে, শুধু বিরাটি নয়, আপনি দিল্লি থেকে বলুন পুশব্যাক করেছে, হ্যাঁ করেছেন, শুধু দিল্লি থেকে দেখুন কতজন বাংলাদেশি গ্রেপ্তার করে তাদের পুশব্যাক করা হচ্ছে। আপনি সম্প্রতি দেখুন, আপনি মানে কত কাল বা পরশুর খবর। তাহলে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের অন্য দেশের নাগরিকরা অবস্থান করছে, ভিসা পেরিয়ে গেছে অবস্থান করছেন, ভিসা নিয়ে অবস্থান করছেন, এবং বেআইনিভাবে ঢুকে পড়ছেন। তাহলে দেশের নিরাপত্তার জন্য এটা নিশ্চিতভাবে একটি চিন্তার বিষয়। আর প্রথম যেটা বললেন যে কার্তুজ নিয়ে যে এসেছে, মানে সরকারি বাসে চেপে যাচ্ছে, মানে এটা কি ভাস্করদা, আমি একটু জানতে চাইবো যে কোথাও গিয়ে কি মানে অপরাধ, মানে আমি অপরাধ করব, মানে তার জন্য তো কোনো শাস্তি নেই, মানে মানুষের মধ্যে কি ভয় ভীতিটা কমে আসছে? এরা হয়তো মনে করুন কেরিয়ার, এই লোকটি হয়তো কারুর কাছে এটি তুলে দেওয়ার কথা ছিল, ধরা যাক সে বাসে করে আসছিল, বাসে করে তাকে হয়তো বলেছে, তার মধ্যে কি আছে সে হয়তো জানতো না বা কি জানে, তাকে কারুর হাতে তুলে দিতে পড়েছে কোনো বিশেষ উদ্দেশ্যে। তাহলে বাংলার পুলিশ এসটিএফ তাকে ধরেছে তাদের ইনফরমেশনের উপর ভিত্তি করে, এরকম তো নয় যে চেকিং করছিল। তাহলে তাদের কাছে ইনফরমেশনটা ছিল যে লোকটি সরকারি বাস থেকে ধর্মতলায় নামছে তার ব্যাগের মধ্যে এগুলি আছে। তাহলে এটা রাজ্যের একটা ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সই ধরতে পেরেছে। এটা আরও বৃহত্তর ক্ষেত্রে কেন্দ্রের ইন্টেলিজেন্স দ্বারা দেখে। তো এটা করা হয়েছে এবং রাজ্যে পুলিশ ধরেছে। বাংলাকে অশান্ত করার একটা প্রয়াস চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা চলছে। তার প্রথমটা হলো আপনার আজকে প্রথম যে প্রতিবেদনটা বলি সেটা, দ্বিতীয় হচ্ছে আজকে জাফরাবাদে, এবং মানে এই জাফরাবাদ ভুল বললাম, যে আপনার আজাদ যে ধরা পড়েছে, তাকে ধরলেও জানা যাবে যে কিভাবে তাহলে আমাদের দেশের নিরাপত্তার জন্য যে বিএসএফ, এবং যেটা বললাম আজাদের ক্ষেত্রে যে হচ্ছে আয়ুষ্মান ভারতের কার্ড, ওটা তো এখানকার নয়, মানে বাংলার নয়, ওটা আয়ুষ্মান কার্ডই বলুন কি স্বাস্থ্য সাথী বলুন, যে কোনো কার্ড করার ক্ষেত্রে একটা বায়োমেট্রিক বিষয় থাকে। তাহলে স্বাস্থ্য সাথী তার কাছে নেই, আয়ুষ্মান ভারত করেছে, যেটা অনলাইনে করছে, অন্যান্য ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টগুলো কি ভেরিফিকেশন হয়েছে? তাহলে একজন লোকের আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে সে গেছে, কোথা থেকে করেছে, কি করেছে, তাহলে এই কার্ডটা কিভাবে সে পেল? যদি কার্ডটা নকল হয়ে থাকে তাহলে নকল করলো কিভাবে? আর যদি সেই নকল না হয়ে যে আসল কার্ড সে যদি বার করে নেয়,
তার মিথ্যে ডকুমেন্ট দিয়ে, তাহলে এই এতগুলো ডকুমেন্টের এত বায়োমেট্রিক, এত ঢক্কানিনাদ, এতবার এত কিছুর মধ্যে সবই তো জাল হয়ে যাচ্ছে। তাহলে পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে, জাল নয়, মাথায় রাখবেন যে ভারতবর্ষের নাগরিক ছাড়া কেউ পাসপোর্ট পেতে পারে না, তাহলে ভারতবর্ষের নাগরিক নন এই ধরনের মানুষও পাসপোর্ট অফিস থেকে কি ভেরিফিকেশন করছে, কোথায় কি করছে, কেন্দ্রীয় সংস্থান পাসপোর্ট দপ্তর থেকে সে পাসপোর্ট পেয়ে যাচ্ছে। তাহলে এটাকে আপনি কি ভেরিফিকেশন, কিসের উপর ভিত্তি করে, কি বায়োমেট্রিক, কি তার বিষয় এটার উপরে পাচ্ছে আমরা জানি না, যেটা আমরা নিশ্চিতভাবে চিন্তিত। এটা তো বিজেপি নেতা দিলীপ ঘোষ আজকে বলেছেন যে ভারতবর্ষের সব সমাজবিরোধী একেবারে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে। আমি একটু শোনাবো দিলীপ ঘোষের, বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, তারপর আসছি আপনার কাছে। পশ্চিমবাংলায় যেমন চাল, ডাল, তেল, নুন পাওয়া যাচ্ছে সব জায়গায়, খোলা মার্কেটে মাছ বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, এখন হাতিয়ারও বিক্রি হচ্ছে, অস্ত্রশস্ত্র। আর তার ফলে কি যেখানে সেখানে বোমা বন্দুকের আওয়াজ, গুলি চলছে সব জায়গায়। ধীরে ধীরে আরো পরিস্থিতি খারাপ হচ্ছে, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। না পুলিশ, না প্রশাসন, সরকার, মুখ্যমন্ত্রী কারো হেলদোল নেই। সারা ভারতবর্ষের সমস্ত মাফিয়া, গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবাংলায় আড্ডা গেড়েছে। শুনলাম আমরা দিলীপ ঘোষের বক্তব্য, কি বলবেন? দিলীপ ঘোষ উনি সমালোচনা করবেন, উনি রাজ্য সরকারের বাইরে কেন্দ্রীয় সরকারের কোনো দোষ দেখতে পাবেন না, বাংলার দোষ দেখছেন আপনি। আমার ঘৃণা লাগছে যে এই কথাটা বলতে। উত্তরপ্রদেশে বিজেপির মানুষদের কি ভূমিকা, কোথায় কি হচ্ছে আপনারা নিজের দিকে তাকান। বাংলাকে এখনও বাংলায় মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়নি। মুর্শিদাবাদের ঘটনাক্ষেত্রে কি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা যে কতটা ভুলে ভরা সেই রিপোর্ট, সেটাও আমরা জানতে পেরেছি। বাংলাকে নিয়ে আপনারা কি চাইছেন, যে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করতে চাইছেন? তো বাংলায় অশান্তি সৃষ্টি করে নিজেরা আপনার হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে আপনারা এটা করতে চাইছেন। সবই খারাপ বাংলার, যত ভালোই উত্তরপ্রদেশে। আমি কম্পেয়ারে যাচ্ছি না। দিলীপ ঘোষবাবু একটা কথা বলুন, তাদের দলের যে সাংগঠনিক ব্যর্থতা, সেইটা ঢাকা দেওয়ার জন্যই কি তৃণমূলকে বা রাজ্য সরকারকে আক্রমণটাই একমাত্র পথ? একটা কিছু সময়ের জন্য আর কি, আমি জানি না ওনাদের সভাপতি পার্মানেন্ট নন, টেম্পোরারি, আধা সময়ের জন্য, তো তাদের একটা কোনো রকমভাবে নেই আর কি বলবো, তাদের সাংগঠনিক কোনো বিষয় নেই, রাজনীতিটা ভুল, এবং ক্রমে ক্রমে তাদের সমর্থনও কমে যাচ্ছে। সেই জায়গায় দিলীপবাবু বলুন, বাকিরা বলুন, একটা করে বক্তব্য রাখছেন, যে বক্তব্যটা অন্তঃসার শূন্য। এটা বলুন যে দেশের সুরক্ষার প্রশ্নে আপনাদের কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা, এবং আমাদের এই বর্ডার স্টেট হওয়াতেই ভারতবর্ষ মধ্যে এই রাজ্য দুটো ইন্টারন্যাশনাল বর্ডার, নেপাল এবং এই চিকেন নেকের অংশটা রয়েছে, কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শিলিগুড়ি। ওটা যদি চায়না যদি কোনোভাবে আক্রমণ করে বা ওই জায়গায় যদি বাদ চলে যায়, তাহলে 7টা 7 সিস্টার্স রাজ্য আলাদা হয়ে যায় ভারতবর্ষ থেকে। এইরকম একটা জায়গা, এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশের, এরকম অবস্থা, মোহাম্মদ ইউনিস আছেন কি নেই, একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সেখানে কেন্দ্রের আরও বেশি সুরক্ষিত রাখা উচিত বাংলা তথা এই দিকের এই অংশটাকে। তো সেটা তাদের ব্যর্থতাটা কি আমরা দেখতে পাচ্ছি না? আপনি চিকেন নেক অঞ্চল থেকে ছেড়ে দিন, আপনি বর্ডার অঞ্চলে তারা বলেছেন যে বিএসএফ ছাড়াও অন্যান্য, আপনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেল করছে। শুধুমাত্র লোক দাঁড়িয়ে থাকলে আর কাঁটাতার থাকলেই তো আপনার বর্ডার সুরক্ষা দেওয়া যায় না। তার ইন্টেলিজেন্স থাকে, তার সার্ভেলেন্স থাকে, তার ক্যামেরা থাকে, তার ইনফরমেশান থাকে, তার তথ্য থাকে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু বর্ডার সুরক্ষা দেওয়া হয়। আজমাল কাসাব কিন্তু কোনো বর্ডার পেরিয়ে আসেননি, হ্যাঁ, জলপথে দিয়ে এসেছিলেন। তো সুতরাং এখানে আমাদের আরও এই বিশেষ করে এই বাংলাদেশের এই সময়টায় যখন চলছে, তখন এরকম অবস্থাতে বাংলা আরও বেশি সুরক্ষিত রাখার দায়, সেই দায় কিন্তু কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকারের কাছেই সেই ক্ষমতা, ইনফ্রাস্ট্রাকচার, সেটা করার মতন পরিকাঠামো আছে। বাংলায় পুলিশ আছে, প্রশাসন আছে, এখানে বিভিন্ন রকমের প্রশাসনিক যে বিষয়গুলো হয়, আইন শৃঙ্খলার অবনতি যেগুলো হয়, এবং রাজ্যের পুলিশই ধরেছে।
কেন্দ্রীয় এই দুটো কাজ সরকারের যদি কিন্তু বললেন। অবশ্যই যেরকম দায় রয়েছে আপনি বলছেন জোর দিয়ে, অবশ্যই দায় রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বারবার এই অনুপ্রবেশ নিয়ে এবারে তিনি গর্জে উঠেছেন এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে একদম অ্যালার্ট থাকতে বলেছেন। তিনি বারবার বলেছেন যে বি অ্যালার্ট, বিএসএফ তো আছেই, কিন্তু বিএসএফ থাকলেও যেসব সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে গিয়ে যেন তারাও খোঁজ করে এবং অপরিচিত লোকজন দেখলে তাদের সাথে কথা বলে বা জানে। আমি এই প্রসঙ্গে আসবো, তবে একটা ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1। সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স হারির খবর দেব আমি, সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছা করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যের ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরলাম বিরতির পর। আমরা ছিলাম যে আলোচনায়, সরাসরি একদম আলোচনায় ঢুকবো। ভাস্কর দা, আপনি বলছিলেন যে কেন্দ্র সরকারের সমস্ত দায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্রেকে যাওয়ার আগেই যেটা বললাম, যে তিনিও কিন্তু একদম পুলিশদের বি অ্যালার্ট থাকতে বলেছেন। তো কোথাও গিয়ে তো পুলিশেরও দায় থাকে, বাংলার পুলিশ যখন বাংলায় যেখান থেকে আসছে, হ্যাঁ কোনোভাবে সে হয়তো কোনো সরু গলি দিয়ে হয়তো ঢুকে গেল, কিন্তু তারপর তো সে বাংলাতেই থাকছে। বাংলার পুলিশ কিভাবে সেই দায় এড়াতে পারে? আজকে যে দুটো ঘটনা বললেন সেখানে কিন্তু বাংলার পুলিশই তাদেরকে ধরেছে। বিষয়টা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সতর্ক থাকতে বলেছেন, কিন্তু এর সাথে সাথে মানে বাইরের এই আমি বলছিলাম যে আমাদের বাংলার অবস্থানটা এমন একটা জায়গায় সেখানে বহিঃশত্রু খুব সহজে ঢুকে পড়তে পারে। তো এই জায়গাটাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পুলিশের সমন্বয়ই করতে হবে, সেই কথাটা বলেছেন। পুলিশ তো সচেতন আছে। আজ আপনি দেখুন যে এই বন্দুকের গুলি নিয়ে, কার্তুজ নিয়ে ধরা পড়া বা অন্যান্য যেগুলো হচ্ছে, সেখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে বাংলার পুলিশই তাদের ধরছে। এবং এখনও যে আমরা সুরক্ষিত আছি যেটুকু, সেটা তো পুলিশের জন্য। বর্ডার অঞ্চলটা সুরক্ষার কথা কেন বলা হচ্ছে? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে লুটপাট চলছে আপনি যদি দেখেন, এবং মানে কে হবে না হবে, আদৌ ইউনূস থাকবেন কি নতুন করে ভোট হবে কি আবার রক্তক্ষয়ী একটা কোনো কিছু গোলমাল হবে, এবং দেখা যাচ্ছে যে এরকম অবস্থাতে তো বর্ডার পেরোনোর চেষ্টা করছে।
তো সেই জন্য অনেক বেশি, এবং মুর্শিদাবাদের ঘটনাতেও বাংলাদেশের লোকেদের যোগ পাওয়া গেছে। মুর্শিদাবাদে অত বড় ঘটনা ঘটলো, সেখানে বাংলাদেশের লোকেদের যোগাযোগ পাওয়া গেছে। তো বাংলাদেশের ডিস্টারবেন্সটার মানে রেশ আমাদের উপরেও এসে পড়ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা আরো অনেক রয়েছে। বেশি এখন দিলীপ ঘোষের মতন বলছেন যে বাংলায় সবকিছু ইত্যাদি মানে ইত্যাদি। সমাজ বিরোধীরা ভারতবর্ষের সমস্ত সমাজবিরোধী। সমাজ বিরোধী পশ্চিমবঙ্গেই ঘাঁটি কেন, কারণটা কি? পশ্চিমবঙ্গে সব সমাজ বিরোধীরা থাকবে? এগুলো বাজে কথা। বরঞ্চ বলতে পারেন যে এখানে এখনো অবধি মহিলারা রাত্রিবেলায় বাইরে বেরোতে পারেন, উত্তরপ্রদেশে পারবেন না। আপনি দিল্লিতে সম্ভব নয়। আপনি বাংলায় এখনো অবধি, এখানকার স্ট্রাকচারে বাংলায় এখনো অবধি একা লোকেদের বেরোনো বা কিছু, সেখানে অনেক বেশি মানে সুরক্ষিত। এখানে বাংলায় এত ধরনের গোলমাল থাকা সত্ত্বেও, এত ধরনের, এত প্রভিন্সের এত ধরনের মানুষ, এত কিছু থাকা সত্ত্বেও এখনও অবধি বাংলার যে একটা নিরাপত্তা আছে। এবারে কোনো কোনো ক্ষেত্রে যে কিছু কিছু যে নিরাপত্তাহীনতার কথা বলা হয়, সেগুলোর দেখবেন সেগুলোর নিয়ন্ত্রিত হচ্ছে কোনো জায়গা থেকে বিশেষ উদ্দেশ্যে। আজকে যেই গুলিটা পাওয়া গেল, আজকে যতগুলো 120টা গুলি পাওয়া, 120 রাউন্ড যে গুলি যে পাওয়া গেছে, সেটা আমরা জানতে পারবো হয়তো এখানেই বিশৃঙ্খলা কিছু একটা করার জন্য তাকে, আমাদের এখানে এরকম বাবুদি ব্যবহার করেছে যে আমাদের এখানে কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাকে গুলি চালানো হয়েছিল, তিনি বেঁচে গেছেন। দেখা গেল সেটা নিয়ন্ত্রিত হয়েছিল বিহার থেকে। আপনারা দেখেছেন, এরা মাস 6 আগের ঘটনাই বলছি, সুশান্ত ঘোষ আমাদের কাউন্সিলরের ওপর গুলি চালানো হয়েছিল। তাহলে এখানকার জনপ্রতিনিধিদের ওপর গুলি চালানো হচ্ছে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং দূর নিয়ন্ত্রিত। এবং এখানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটছে, সেটা বাংলার এই যে দেখুন ইলেকশন আসছে, ইলেকশনের সময় দেখবেন আপনি বিরোধী দল যারা পায়ের তলায় মাটি পাওয়ার জন্য একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে, সেটার উপরে ভিত্তি করেই যে রাজনীতি, আজকে এই যে রাজনীতি সেটার উপর ভিত্তি করে। কারণ সাধারণভাবে গঠনমূলক কথা বলে যে রাজনীতিটা আজকে বাংলার জন্য, যদি আপনি বলেন বিরোধী দলে, বাংলার যে প্রাপ্য সেই প্রাপ্যটা না পাওয়া, বাংলার যে আবাস যোজনার টাকা না পাওয়া, জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যা কিছু পাওয়া, সেই পাওয়ার ক্ষেত্রে সমস্যা, মানে কেন্দ্র সব টাকা না দেওয়া, এবং এখানে এই বিষয়গুলো নিয়ে বাংলার হয়ে কথা বলতে বাংলার যে বিরোধী দলগুলো সেখানে দেখতে পাবেন না। এবং তাহলে তারা কি চাইছে? তারা এমন একটা পরিস্থিতি চাইছে যে পরিস্থিতিতে তারা শাসক দলের সমালোচনা করার জায়গাতেই রাজনীতিটাকে নিয়ে যেতে পারেন। তাহলে দু রকমের রাজনীতি হচ্ছে, একটা গঠনমূলক রাজনীতি, মানুষের কাছে তার যারা যিনি চাইছেন, যারা যিনি করতে চান সেটা নিয়ে হাজির হওয়া, আরেকটা হচ্ছে যে শাসক দলের মানে শাসক দল কিছু করতে পারছে না কোনো কোনো ব্যাপারে, এইটাকে তুলে ধরা। তো এখানে দুর্ভাগ্যের সঙ্গে খামতিটা আর কি, খামতি দেখুন, কোনো দলের কোনো শাসক দলের, সমস্ত শাসক দলেরই তাদের কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা এটা দেখেছি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে সেই রাজ্যের জন্য এক হয়ে দাবি করা কেন্দ্রীয় সরকারের কাছে যেগুলো প্রাপ্য বা মানে আমাদের মানে রাজ্যের জন্য, সেটা করার ক্ষেত্রে আমি দেখছি যে এখানে বিরোধী দলগুলোর মধ্যে। আমরা যদি ভাস্করদার তৃতীয় ঘটনাটা নিয়ে আলোচনা করি, যে হচ্ছে এই যে স্বাস্থ্য ভবন আইডি বিস্ফোরণ করিয়ে উড়িয়ে দেওয়ার একটা মেল, যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে সেটা ভুয়ো, কিন্তু এটা কি ভুয়ো বলে উড়িয়ে দেওয়া যায়? না, যায় না। তো দেখুন, মানে এই আবহে আমি তো বলছি যে কোনো ভিড় অঞ্চল, স্বাস্থ্য ভবনের এই ডাক্তারদেরই আন্দোলন, সেই ডাক্তারদেরই একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি কিডনি বেচা বা ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন, নামটা কি ভুলে গেলাম, মেদিনীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটার মধ্যে কারুর কোনো বিষয় ক্ষোভ থাকতে পারে, সে একটা কিছু করতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে তাহলে ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকেই হতে পারে স্বাস্থ্য ভবন আক্রমণের জায়গা হয়ে দাঁড়ালো অভয়ার আন্দোলন। তারপরে অভয়ার আন্দোলনের পরে কোর্ট এবং ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ফরেন্সিক রিপোর্ট বা সব কিছু করে যাকে দোষী বা একজনকে কনভিক্ট হিসাবে মানে তাকে পেশ করেছেন, সেটা কলকাতা পুলিশ কিন্তু 4 দিনের মাথায়, তার আগেই কিন্তু গ্রেপ্তার করেছিল। এবং ভুলে যাবেন না, অভয়াকাণ্ড হচ্ছে এমন একটা বিষয়
যেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা মাত্র 96 ঘন্টার মধ্যে তদন্তভার হাতে পেয়েছিল, সঙ্গে সঙ্গে। মানে কোনো ঘটনা ঘটলে রাজ্যের পুলিশ বা রাজ্যের প্রশাসন দেখে, তারপরে সিবিআইয়ের হাতে দেওয়া হয় সেটা গুরুত্ব অনুযায়ী। কিন্তু এখানে সেটা দেওয়া হয়েছিল উইদিন 96 আওয়ার্স, এত কম সময়ের মধ্যে সিবিআই পেয়েছিলেন। সিবিআই ফরেন্সিক করে সব কিছু করে যে একমাত্র সঞ্জয় রায় তিনি ওই কুকর্ম করেছিলেন সেটা বলেছিল। পরবর্তীকালে সমালোচিত পুলিশ হয়, কিন্তু দেখা যায় যে পুলিশ যেটা ধরেছিল বা যা কিছু করেছে সেটাই সত্য। তারপরে তাদের এই আন্দোলনে 4 কোটি টাকা, 5 কোটি টাকা, টাকা পয়সায় 9-6 বিভিন্ন জায়গায় দেখা গেছে টাকা তোলা শুরু করেছিল, ক্রাউড ফান্ডিং করেছিল। তারপরে তারা হিসাব টিসাব দেয়নি, কেউ চেষ্টা করেছিল, সেগুলোর কোনো ভিত্তিহীন। এখন জানি না এই টাকাগুলো কার কাছে আছে, কি করছে। তাও ভাস্করদেরটা তো এই স্বাস্থ্য ভবনটা তখন না স্বাস্থ্য ভবনটা তখন টার্গেটের জায়গা ছিল, একদম স্বাস্থ্য ভবন টার্গেটের জায়গা। আমি বলছি না যে এখানে, কিন্তু স্বাস্থ্য ভবনটা একটা টার্গেটের জায়গা ছিল। পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখবেন যদি ভুয়ো মেল হয় তাহলেও, কিন্তু সতর্ক থাকার জায়গাটা। কারণ সম্প্রতি কালে আমরা যেটা দেখেছি যে হচ্ছে পাকিস্তানের এই ঘটনায় তারা কিন্তু মানে পাকিস্তান থেকে বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন সরকারি সংস্থা বা যাই হোক এইসব সংস্থাগুলোকে হ্যাক করার বা ইয়ে করার চেষ্টা করছে। তো সেই আবহে কোথাও গিয়ে তো একটা মানে এটা নিয়ে ভাবাচ্ছে। হ্যাকার আপনি বললেন, যেমন হ্যাকার আমাদের ব্যাংকিং সিস্টেম, তারপরে শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় হ্যাক করার চেষ্টা বারবার ধরে হয়। যারা আমাদের এথিক্যাল হ্যাকার মানে যারা আমাদের পক্ষে, মানে যারা ওই হ্যাকিংগুলোকে বন্ধ করে দেয়, আটকে দেয়, তারাও সক্রিয় থাকেন। এবং আমাদের সিকিউরিটি সিস্টেম, সফটওয়্যার সিকিউরিটি সিস্টেম যথেষ্ট উন্নত, এবং এই হ্যাকিংগুলো যেখান থেকে মানে হ্যাক করার চেষ্টা হয় সেগুলো প্রতিহত করা হয়। এই মেলটা হয়তো কোথা থেকে পাওয়া গেছে, আদৌ তার কোনো দেশ থেকে না বিদেশ থেকে কোনো, সেটা আমরা পুলিশ নিশ্চিতভাবে দেখবে। তবে এই ধরনের উড়িয়ে দেওয়ার যে ফলে তো আমরা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আরও বেশি সতর্ক হব এ ব্যাপারে। আপনি যদি কোনো প্লেনে বোমা রাখা আছে বলা হয়, হয়তো দেখা যায় যে বোমা নেই, কিন্তু তার মানে তো আমরা মানে যে কোনো একটা জনবহুল এলাকায় বোম রাখা আছে বা উড়িয়ে দেব, এই ধরনের কোনো ফোন বা কোনো খবর বা কোনো মেল যদি করা হয় তাহলে সতর্কতাটা আরও বাড়িয়ে দিতে হবে। এটাই নিরাপত্তার মধ্যে আরও রাখতে হবে, এটাই আর কি কথা। কারণ স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা নিয়ন্ত্রিত হয় স্বাস্থ্য ভবন থেকে। এবং আমাদের রাজ্যে যে পরিমাণ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গরিব মানুষ যেরকম চিকিৎসা পান, আমরা এটাও দেখেছি যে বাইরের রাজ্য থেকে এখানে এসে চিকিৎসা করানোর সুযোগটাও নেন। তো এই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনকে যদি কেউ টার্গেট করে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর তার নিশ্চয়ই কোনো ক্রোধ আছে বা ক্ষোভ আছে। তা নাহলে স্বাস্থ্য ভবনকে উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যটা নিশ্চিত আমাদের বাংলার স্বাস্থ্য পরিকাঠামোর ওপরেই আঘাত করার প্রয়াস। তো সেই প্রয়াসকে নিশ্চিতভাবে আমরা সেই প্রয়াসটা কোনোদিনও সফল হতে দেব না। মানে কোথাও গিয়ে আপনার কথায় এটা একটু হলেও ইঙ্গিত বা আপনার একটু হলেও মানে ভাবাচ্ছে আপনাকে যে হচ্ছে যেহেতু ডাক্তারদের আন্দোলন হয়েছিল, ডাক্তাররা একটা বড়সড় আন্দোলনে যুক্ত ছিলেন, তো সেক্ষেত্রে ডাক্তারদের তরফ থেকেও কেউ এই মেল করে থাকলেও থাকতে পারে। মানে আমি বলছি না স্বাস্থ্য ভবন টার্গেটের জায়গাতে স্বাস্থ্য পরিকাঠামো নষ্ট করে দিতে চেয়েছিলেন, একদমই মানে কোথাও গিয়ে তারাও করে থাকতে পারে। এই জল্পনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সকলে নয়, অনেকেই করেছিলেন। এটা আমি বলছি না যে তারাই করেছে, কিন্তু স্বাস্থ্য ভবনটা টার্গেট, জল্পনা এরকম তার স্বাস্থ্য পরিকাঠামোকে নষ্ট করে দেওয়ার একটা কিন্তু একটা প্রয়াস আছে। সেই জন্যই হয়তো, নাহলে স্বাস্থ্য ভবন উড়িয়ে দিয়ে কার কি পারপাস সার্ভ হবে। মানে আমাদের সময় একেবারেই শেষ করছি কথার কুস্তি। অবশ্যই নজর রাখুন স্কাই নিউজ বাংলা ডিজিটাল পেজে।